নমস্কার। ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন এই বছর থেকে, এবং এই বছরটা বাছা হলো তার কারণ এটি উদয়শঙ্করের ১২৫তম জন্মদিনের বছর। কিন্তু ৮ই ডিসেম্বর 1900-এ জন্মেছিলেন, এটা 2025, তো ১২৫ বছর। আমাদের যে প্রয়াস সেটি হলো উদয়শঙ্করের সঙ্গে যারা কাজ করেছেন, বহুদিন সঙ্গে ছিলেন, তার নিকট আত্মীয় পরিচিতি যার আছে বহুদিন, শুধু নৃত্যকলা তা নয়, তা বাদ দিয়েও যা যা উনি করে গেছেন, তার সঙ্গে যারা সংযুক্ত আছেন সেই সব শিল্পীদের আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এবং তাদের কাছ থেকে শোনার চেষ্টা করছি তাদের যে অভিজ্ঞতা, তাদের যে শিক্ষা, তার কাছ থেকে। যেটা গোড়াতেই বললাম, শুধুমাত্র নাচের মধ্যে তার পরিধি নয়, তার অনেক বাইরে, তার বাইরেও মানুষ হিসেবে কীভাবে নিজেকে আরও তৈরি করতে হয় নাচের জন্য, সেই শিক্ষা তারা পেয়েছে। এটি আমাদের প্রথম প্রয়াস, হয়তো ভুল ত্রুটি থাকবে, কিন্তু তা সত্ত্বেও আমরা প্রয়োজন মনে করি, বিশেষ করে বর্তমান প্রজন্মের জন্য, যে যারা উদয়শঙ্করের নামটা হয়তো জানেন, কিন্তু তার কাজ বা কাজের পরিধি কী কী করেছেন সেই সম্বন্ধে হয়তো ততটা সম্যক জ্ঞান নেই। এবং তার ফলে যেটা হয়, তার নাম করে যে নৃত্য তারা পরিকল্পনা করেন এবং বলেন যে এটা বর্তমানের পরিপ্রেক্ষিতে তাকে আমরা অনুসরণ করে করছি, সেখানে অনেক খামতি থেকে যায়। সেই খামতিটা যাতে আর না থাকে, ভবিষ্যতের প্রজন্মের কাছে এটা ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপের একটি ক্ষুদ্র প্রয়াস। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, ভুল ত্রুটিগুলো নিজে গুণে মাপ করবেন, এটি আমাদের প্রার্থনা। নমস্কার। নমস্কার। উদয়শঙ্করের ১২৫তম জন্মজয়ন্তী আসছে ৮ই ডিসেম্বর। আর তাই জন্য এই যে প্রবাদ প্রতিম একজন নৃত্যশিল্পী, তার কিছু মুহূর্ত, কিছু কথা আমরা পরবর্তী প্রজন্মের কাছে রেখে যেতে চাই। সেই জন্য যারা যারা তার কাছে এসেছিলেন তাদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি। কিন্তু আজকে যার কাছে এসেছি, মানে তার কাছে এসেছিলেন না, তিনি তার সঙ্গে, তার শরীরের একটি অংশ, তিনি তার কন্যা শ্রীমতী মমতা শঙ্কর, আমাদের সকলের মমদি, মমমাসি, আমার মমদি, আমার যেহেতু গুরু, সেই জন্য আমি নিশ্চয়ই প্রণাম করব। আর আমার ধৃষ্টতা যে আমি আজকে ওনার কথা শুনতে এসেছি, কিন্তু সত্যি আজকে আমরা গল্পের মতো শুনতে এসেছি। আমার সঙ্গে ঘরভর্তি মানুষ আছেন, তারাও শুনবেন আজকে সকলে, আর সকলে মিলে আমরা গল্প শুনবো মমদির কাছে, যে গল্প আনটোল্ড স্টোরিজ, যেগুলো আমরা জানি না এখন অবধি, সেগুলো আজকে আমরা শুনতে এসেছি। আর মমদি যেন অনেক অনেক কথা বলেন, যাতে আমরা মানে ওনাকে যেন আমরা চোখের সামনে দেখতে পাই। আর মমদি খুব ভালো গল্প বলেন, সেটা আমি সবাইকে বলে দিচ্ছি। তো আমার যেটা প্রথমেই বলবো যে তুমি তো জন্মে থেকে মা বাবা উদয় শঙ্কর এবং অমলা শঙ্কর সকলে জানেন। তো এবার বলো যে এই বাবা মেয়ের সম্পর্ক, এই ছোট্ট থেকে যে বড় হয়ে উঠেছো, যতদিন তুমি পেয়েছো ওনাকে, যত গল্প আছে সব আমাদের আজকে বলো। প্রথম গল্পের আরম্ভ বলতে গেলে আমার বলতে হয় যে যেটা বাবার কাছে শুনেছি, মার কাছেও শুনেছি, দুজনেই বলতেন, আমি যেদিন জন্মেছি সেদিন নাকি বাবা আকাশে একটা তারা দেখেছিলেন, আর সেই তারাটা নাকি অন্য কোনো দিন দেখা যায়নি, সেই দিনই নাকি দেখা গেছিল।
যেটা মার কথা হচ্ছে রোজই ওই তারাটা দেখা যায়, কিন্তু বাবা নাকি কোনোদিন দেখতে পাননি, ওই দিনই বাবা তারাটা দেখতে পেয়েছিলেন, ওটা নাকি শুকতারা। তো এটা বাবা বলতেন না না ওটা ওই দিনই হয়ে মানে আকাশে আমি দেখেছি। আর বুঝতেই পারছি। যেদিন আমি হয়েছি সেদিন বাবা, আমার মামা, আমার মামিমা, আমার সবাইকে নিয়ে, মানে বাবা এত নার্ভাস ছিলেন, উম, কারণ মার অপারেশন হবে এই সব নিয়ে এত নার্ভাস। মা বাবা ভোর রাত্রে একেবারে মানে মাঝরাত্রের মতো সেই সময় গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন, আমার মামা টামা, আমার মামা মামিমা ওদের সবাইকে তুলে নিয়ে ময়দানে চলে গেছেন। হ্যাঁ, ওই ওই সময় থেকে ময়দানে গিয়ে ওই মানে কি করে টেনশনটা কাটাবেন, এবং তারপরে নার্সিংহোমে যখন সময় হয়েছে তখন নার্সিংহোমে দেখেছেন। আর আমাকে প্রথম দেখে মানে আমাকে দেখেছেন নাকি আমাদের যিনি গাড়ির চালক ছিলেন, তিনি আমাকে যখন অপারেশন থিয়েটার থেকে মানে বার করা হচ্ছে ও নাকি আমাকে দেখেছে। আচ্ছা। তো এটা এটা আমার শোনা গল্প। কি সুন্দর। আর আমার কাছে বাবা আর মা মানে আমার সবসময় মনে হতো যে আমার কাছে ওনারা বাবা মা ছাড়া আর কিচ্ছু না। মানে কোনো দিন আম, কোনো দিন দেখিনি ওনারা কোনো রকম আমাদের সামনে, আমার বা দাদার সামনে ওরকম আলোচনা করা যে তারা কি কি করেছেন, সারা পৃথিবীতে কি করেছেন, কখনো আমাদের বুঝতে দেননি। অন্যদের কাছ থেকে আমরা শুনেছি, কিন্তু মা বাবা কোনো দিন বুঝতে দেননি। আমার যখন বাবার সঙ্গে কোথাও যেতাম প্রচণ্ড ভিড় হয়ে যেত সেখানে বাবাকে দেখার জন্য। আর বাবা ভীষণ লাজুক প্রকৃতির ছিলেন। তো বাবা কোনো জায়গায় গিয়ে বাবাকে যদি কোনো জায়গায় কিছু বলতে বলা হতো, বাবা মানে যেটা বোধহয় বাবার কাছ থেকে আমিও পেয়েছি, আমি আহ, বলতে পারি না খুব একটা। মানে এরকম ঘরোয়া আড্ডা হলে সেটা ঠিক আছে, কিন্তু যখন মাইক্রোফোন সামনে এসে যায় ওইটা দেখলে আমার কোথায় একটা ভয় হয়ে যায়। আর আমার বাবা নাকি ওরকম ছিলেন না। আমার বাবাকে মানে এটা আমিও দেখেছি যে বাবাকে মানে যখন মাইক্রোফোন সামনে আসতেন বাবা শুধু বলতেন নমস্কার, অনেক ধন্যবাদ, আমাকে আপনারা ডেকেছেন, আমার যা বলার অমলা বলবে, বলে মাকে ধরিয়ে দিতেন। তুমি যেটা বাপিদার সঙ্গে। আমি সবসময় বাপিদাকে ধরিয়ে দিই। তো আর বাবাকে দেখতে যেটা বলছিলাম যে ভীষণ ভিড় হয়ে যেত, মানে যখনই কোনো কর্পোরেশন হাউসে গেছেন বা কোথাও গেছেন মানে ব্যালকনিতে লোক ভিড় হয়ে, আমার ধারণা ছিল সব বাবাদের দেখতেই এরকম ভিড় হয়, আচ্ছা। মানে বাবাদের দেখতে মানুষ ভিড় করে আসে। তো আমি ভাবতাম এটা এটা আলাদা, আমার বাবাকে দেখতে এরম করছে না, সব বাচ্চাদের বাবাদের দেখতেই লোক ভিড় করে আসে, এটা আমার ধারণা ছিল। আর এটা ছোটবেলায়। এটা একদম ছোটবেলায়, একেবারে ছোটবেলায়। তো আমি বুঝতে পারতাম না কেন এত ভিড় করে সবাই আসেন। আর আমার বাবা এমনিতে মানে বাবার বেশিরভাগ জীবনটাই কেটেছে বাইরে বাইরে, বিদেশেই বেশিরভাগ কেটেছে, এবং বাইরে বাইরে মানে জন্মই হয়েছিল উদয়পুরে, যার জন্য নাম উদয়শঙ্কর। তো কিন্তু আহ, বাবা বেসিক্যালি এত মানে এতই ঘরোয়া ছিলেন যেটা মানে ভাবা যায় না। আমার এক মাসি থাকতেন আম, হাবড়াতে, হাবড়া, গুমো হাবড়া যেটাকে বলা হতো, সেইখানে বাবা আমাদের শনিবার হলেই আমাদের লং ড্রাইভে নিয়ে যেতেন, এবং আমাদের সব আত্মীয় স্বজনরা আমরা সবাই গাড়িতে, আমাদের ওই বড় একটা স্টেশন ওয়াগন গাড়ি ছিল, তো সেইটাতে করে আমরা সবাই বাবা সবাইকে নিয়ে লং ড্রাইভে বেরিয়ে যেতেন। আর বেশিরভাগই যাওয়া হতো ওই ওইদিকে বারাসাতের ওইদিকে গোমো হাবড়ায় ওখানে। আর ওখানে তো লোক ভিড় করে বাবাকে দেখতে আসতেন। বাবা আর বাবা গিয়ে একটা হাত পাখা নিতেন,
আর আমার মাসি মাদুর বিছিয়ে দিতেন, আর একটা শাড়ি এই খুঁটি থেকে ওই খুঁটি, ওই খুঁটির থেকে ওই খুঁটি এরমভাবে বেঁধে দিতেন। আর বাবা সারাদিন এত ম্যাগাজিন নিয়ে যেতেন, আর ওই ম্যাগাজিন দেখতেন, ওখানে সারা দিন ওইখানে কি বসে, সুন্দর। ওখানে শুয়ে বসে সময় কাটাতেন, আর আমাদের সবাইকে নিয়ে গল্প, এবং তারপরে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে আসতাম। তো এটা আমাদের। আর বাবা আরেকটা জিনিসও ভীষণ ভালোবাসতেন, শিকার করা। আচ্ছা। ভীষণ, মানে আমার বড় মামা, আমার ছোট মামা, সবাইকে নিয়ে, এবার দাদাকে নিয়ে আমরা আমাদের বেরিয়ে ওই লং ড্রাইভে যাওয়া হতো, আর সেখানে ওই পাখি টাখি এইসব শিকার করা হতো। একবার আমার মনে আছে যে বাবা ওই রকম শিকার করবেন, বক শিকার করছেন। তো ওই নিয়ে যাওয়া হয়েছে, আর বকটাকে গুলি করা হয়েছে। আর বকটা এরম উড়তে 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 গাড়ির ওপর দিয়ে এরম উড়তে 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 ঠিক গাড়ির ওপরে এসে, মানে ওর একটা ফোঁটা রক্ত ঠিক গাড়ির ওপরে, বনেটের ওপরে পড়লো। আর আমাদের সাদা গাড়ি ছিল, ডিসোটো স্টেশন ওয়াগন। আর ঠিক মাঝখানে এক ফোঁটা রক্ত এসে পড়লো। অন্য জায়গায় রক্ত পড়েছে নিশ্চয়ই, কিন্তু ওই গাড়ির ওপর একটা রক্ত এসে পড়লো। বাবা সেই দিন থেকে বললেন, আমি আর শিকার করব না। তো সেদিন থেকে বাবা শিকার করা বন্ধ করে দিলেন। তো এরকম একটা ব্যাপার। বাবার মনটা ভীষণ নরম ছিল। বাবা সব সময় বলতেন যে বাচ্চাদের সঙ্গে আর পোষ্য কুকুরের সঙ্গে কখনো জোরে কথা বলবি না, তাহলে ওদের কানটা না হয়ে যায়, মানে ওরা আম, তখন ওদের চিৎকার করে বকতে হয় বা কিছু। বাচ্চাদের বাচ্চাদের আস্তে করে যদি আমরা সবসময় কথাটা বলি, ভালোভাবে বলি, তখন একটু বকলেই ওরা বুঝতে পারে এটা বকুনি। বা কুকুরদেরও বা জন্তু জানোয়ারকেও যদি একটু জোরে বলা হয়, তখন ওরা বুঝতে পারবে, তখন ওদেরকে ছড়ি দিয়ে মারতে হবে না, বা করতে হবে না, ওই রকম ভাবে শাসন করতে হবে না, বা চিৎকার করে কিছু সেট ডাউন এরকম বলতে হবে না, বসো এরকম বলতে হবে না। ওরা একটু বললেই ওরা শুনবে। এইগুলো সব সময় আমাদের কি শিখিয়েছেন, মানে ছোট ছোট জিনিস থেকে ছোট ছোট জিনিস, মানে শিক্ষা। পাতে খাবার ফেলবে না সব সময়। মানে কি, যদি আমরা মানে ডিম খেয়েছি, হয়তো ফ্রাইড এগ খেয়েছি, তো কুসুমটা তো নরম থাকে, তো কুসুমটা হয়তো প্লেটে লেগে আছে, বাবা বলতেন না, একটা একটা রুটির টুকরো নিয়ে ওইটাও মুছে খাও, ওটা মুছে খেয়ে নাও, কারণ ওইটাতেও একটা পাখিরও পেট ভরে যাবে, তো ওটাকে নষ্ট করো না, যদি কাউকে দিতে হয় সেটা আগে দাও। আরেকটা জিনিস, কখনো খাবারের কোনো জিনিস যদি এটা ভালো লাগছে না, এটা তুমি খাও, এইটা করলে ভীষণ করতেন, মানে না, কখনো ওরমভাবে খাবার দেবে না। যেটা তোমার ভালো লাগছে না সেইটা তুমি এরম মুখ করে কারুর পাতে দেবে, এটা কখনো করবে না। তোমার ভালো লাগছে না, তুমি বলে যে এটা আমি খাবো না, এটা খেতে পারছি না, কিভাবে বলবে সেটাও মানে শেখাতেন, যে এটা আমি খেতে পারছি না, এটা তুমি খাবে, যদি তুমি এঠো না করে থাকো তুমি তাকে এরমভাবে দেবে, কিন্তু মুখ বানিয়ে কখনো খাবার দেবে না। তো এরম ছোট ছোট জিনিস বাবা মা সব সময়, আমি তো এটাই বলি যে বাবা মা আমাদের জন্য না বাড়ি রেখে গেছেন, না গাড়ি রেখে গেছেন, না টাকা রেখে গেছেন, না কোনো কিছু রেখে দেননি, যেটা দিয়ে গেছেন হচ্ছে প্রচুর মূল্যবোধ। মূল্যবোধ একদম, মানে সে তুবড়ি ঠাসে না সেই রকম ভাবে সারাক্ষণ বাবা, মানে কারুর বাড়িতে গেলে কোনো জিনিসে হাত দেওয়া একদম পছন্দ করতেন না, চুপ করে বসে থাকো। হ্যাঁ, কোনো জিনিস দেখে ওইরকম করবে না, কোনো জিনিস কারুর বাড়িতে গিয়ে কোনো জিনিসে হাত দেবে না, খাবার দেখলে আগেই উঠে খেতে যাবে না, বসে থাকো, যখন সবাই খাবেন ওনারা বললে তারপরে তুমি খাবে। এরম এরম এত জিনিস ছিল। যখন রিহার্সাল হতো আমাদের বাড়িতে, আমাদের তো সবসময়
মানে এমন জায়গা নেওয়া হতো যেখানে বড় জায়গা আছে, যেখানে রিহার্সাল করা যাবে। তো বাবা তখন মানে জীবনে একটাই বাড়ি করেছিলেন, সেটা হচ্ছে মাদ্রাসে। আমি এখনো মাদ্রাস বলি, চেন্নাই বলি না, মাদ্রাস বলি। তো মাদ্রাসে একটা বাড়ি করেছিলেন এবং সেখানে একটা বড় হল ছিল। আর সেখানে আমাদের যখনই বিদেশে কোনো ট্যুর হতো, তো সেখানে আম, পুরো মানে দলকে নিয়ে যাওয়া। পুরো দলকে নিয়ে সেখানে যাওয়া হতো এবং মাসের পর মাস সেখানে রিহার্সাল দেওয়া হতো। এবং রিহার্সাল মানে, তোমরাও যেতে? হ্যাঁ আমরা সবাই যেতাম, যার জন্য আমার স্কুল, আমি মানে অশিক্ষিতই থেকে গেছি, কারণ আমার স্কুল ভীষণ নেগলেক্টেড হয়েছে। মানে তখন স্কুলগুলো অন্যরকম ছিল, ছুটি দেওয়া হতো, মানে আমাদের ছেড়ে দিতেন, পারমিশন দিতেন যেতে। তো যার জন্য আমার পড়াশুনোটা খুব সাফার করেছে। কিন্তু উল্টো দিকে আমি অনেক কিছু পেয়েছি, যেটা আমার দাদা হস্টেলে থাকতেন। তো আমি বাবা মার সঙ্গে ঘুরে ঘুরে বেরিয়েছি। আর সেখানে এই যে বলছিলাম মাদ্রাসে যেরকম পুরো ট্রুপকে নিয়ে যাওয়া হতো, এবং সবাই তো নানান রকম ফ্যামিলি থেকে সবাই আসছেন, যাতে কোনো রকম আমাদের ভারতবর্ষের কোনো রকম কেউ না বলতে পারে এরা মানে কি বলবো, ওই নেটিভ, ওই ইন্ডিয়া থেকে এসছে, এখনো সাপ ঘুরে বেড়ায় ওখানে, এখনো রাস্তায় মানে সাপ খেলা দেখানো হয়, এই করা হয়, ওই করা হয়। মানে একটা ইন্ডিয়ার প্রতি তো একটা ভীষণ অন্যরকম একটা আইডিয়া ধারণা ছিল, ছিল। ধারণা ছিল। তো কেউ যাতে ভারতীয়দের অশিক্ষিত মানে ওই রকম অসভ্য না ভাবে, সেই জন্য তাদের কিন্তু যাওয়ার আগে কাঁটা চামচ দিয়ে খাওয়াটা কীরমভাবে খাবে সেটাও শেখানো হতো। একটা টেবিল রেখে সেখানে প্লেট রেখে খাবার দিয়ে সেই কাঁটা চামচ কীভাবে ব্যবহার করবে, যাতে কেউ না বলতে পারে তোমরা কাঁটা চামচে খেতে পারো না, যাতে কাঁটা চামচে সাবলীলভাবে খেতে পারে সেইটা করাতো। সব সময় যখনই কোথাও যাওয়া হতো, মানে বিদেশে হয়তো হেঁটে কোথাও কোনো সাইট সিইং হোক বা কিছু, সবসময় বলতেন যে সবাই পা মিলিয়ে চলার চেষ্টা করো, একটা ডিসিপ্লিন, একটা পুরো গ্রুপটা একসঙ্গে যাচ্ছে। নাহলে কি হয়, এই দেখতে দেখতে কেউ পেছনে পড়ে গেল, কেউ ওই দিকে চলে গেল, কেউ এই এসো এই করে ডাকতে হয় না, পুরো অ্যাকশন, মানে যাতে দেখেই বোঝা যায় যে এরা একটা আলাদা, মানে দেখেই একটা রেসপেক্ট হয়। এবং সেইটাই মানে আমিও সেইটাই চেষ্টা করি যে আমাদের উদয়ন কলা কেন্দ্রে এইগুলো যাতে শেখা শেখা যায়। বাবার চটির সাজানো দেখে বোঝা যেত একদম চটিগুলোকে, বলছে যে মানে ডিসিপ্লিন কোথা থেকে শুরু হয়। তুমি জুতোটা খুলবে, সারি করে রাখো, সুন্দর করে রাখো, যাতে তোমার পরের জন এলেও জুতোটাকে ওইভাবে রাখে। এবং এটা আমি দেখেছি কোথাও গিয়ে যদি জুতো এলোমেলো করে, আমি না কোথাও ঢুকতে পারি না, আমার মনে হয় কি জুতোগুলোকে একটু ঠিক করে রাখি। এবং তারপর থেকে যারা আসেন তারা কিন্তু জুতোগুলোকে ঠিক করে রাখেন তারপরে। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, তারপরে যেরকম রিহার্সালের সময় খুব মজা হতো, আমি যখন ছোট ছিলাম, বাবা বাবার একটা অদ্ভুত ব্যাপার ছিল, বাবাকে না বাচ্চারা ভীষণ ভালোবাসতেন। বাবা দেখে না এরকম গো করে মানে এরম করে তাকিয়ে থাকতো বাচ্চারা, মানে কেন থাকতো বাচ্চারা জানি না, একদম মানে মানে মন্ত্রমুগ্ধের মতো এরকম, কোনো মানে কান্না না কিছু না, এরম ভাবে দেখতো বাবাকে। তো আর বাবা আমাকে ছোটবেলা থেকে যখন আমাদের ট্রুপের যখন মানে সবাই মানে এখন তাদের মধ্যে পলিদি আছেন, ঝর্ণাদি আছেন, এনারা সব আছেন, তো এনাদের সঙ্গে কথা বললেও বোঝাবে, যখন আমি তারও আগের কথা বলছি, মানে পলিদি ঝর্ণাদি যখন এসছেন তখনও আমি ছোট, কিন্তু তাও একটু, যখন আমি আরো ছোট মানে তখন মানে সবে হাঁটতে শিখেছি, খুবই ছোট। খুবই ছোট, তখনও আমি নাচতে ঢুকে যেতাম মানে রিহার্সেলের মধ্যে।
আর বাবার রিহার্সাল আরম্ভ হওয়া মানে একদম ঘড়ির কাঁটা মেলানো যেত সেটার সঙ্গে, একদম মানে বাবা আমাকে দেখাতেন, আমাদের সাইরেন বাজতো না 9টার সময়, বাবা বলতেন দেখ ঠিক সেকেন্ডের কাঁটাটা, সেকেন্ডের কাঁটা 9টার উপর আসবে, সাইরেন বাজবে, ঠিক সেকেন্ডের কাঁটাটা যেই 9টা ছিল সাইরেনটা বাজলো। এইরকম ভাবে বাবার ঘড়ি মেলানো থাকতো, বিবিসির সঙ্গে মেলানো থাকতো, বিবিসি টাইমিং এর সঙ্গে। তো এইরকম ডিসিপ্লিন, আর রিহার্সেল ঠিক সময় আরম্ভ হবে, ঠিক সময় সব কিছু, সবাই সেই সময় একদম অ্যাটেন্টিভ। তো আমি তাদের পায়ের মধ্যে দিয়ে নেচে বেড়াচ্ছি, যেখানে কারুর একটা কোনো কথা বলার, কারুর সাহস ছিল না কি কোনো করার, সেখানে আমি কিন্তু তাদের পায়ের মধ্যে নেচে বেড়াচ্ছি। বাবা শুধু বলতেন তোমরা সাবধানে নেচো, ও শুধু হোঁচট খেও না ওর ওপরে, ওর ওপরে পড়ে যেও না। আর আমাকে ওরকম ভাবে ছেড়ে দেওয়া হতো, আমি ওদের সঙ্গে সঙ্গে নেচে বেড়াতাম। নাচার পরে ঠিক একটা সময় যখন মানে এবার ভালোভাবে রিহার্সালটা শুরু হবে, তখন বাবা বলতেন এবার মমো চলো, এবার তুমি এখানে চলে এসো, তো এবার দেখো, তুমি আমার পাশে বসে দেখো কে ঠিক করছে কে ভুল করছে। হ্যাঁ, দেখো, ভালো করে দেখো, আমাকে বলো কে কার ঠিক হচ্ছে কার ভুল হচ্ছে। এবার কি হলো, আমি ভীষণ ইম্পর্টেন্স পেয়ে গেলাম। মানে এটা নয় যে শোনো এবার চলে এসো, এবার ওরা নাচবে, এবার চলে এসো, তুমি এখানে বসো, না, এইভাবে বলা যাতে আমি ভীষণ নিজেকে ভাবতাম যে আমি একটা দায়িত্ব পেয়েছি, আমাকে একটা কাজের ভার দেওয়া হয়েছে, আমি ওখানে এসে বসতাম বাবার পাশে বসে, আর আমি রিহার্সাল দেখতাম। আর মানে কি বলবো, এইরকম এরকম ছোটোখাটো যে কত জিনিস, কত জিনিস। বাবা একদম বকাবকি পছন্দ করতেন না, এবং স্পেশালি আমার ওপর একটু বোধহয় বেশি সফট কর্নার ছিল। তো বাবার মার কাছে বকুনি খেয়েছি খুব, কারণ আমিও দুষ্টু ছিলাম, খুবই দুষ্টু ছিলাম। তো মার কাছে বকুনি খেয়েছি, মার কাছে মারও খেয়েছি। বাবার কাছে আমি জীবনে একবার মার খেয়েছি, সেটাও আফ্রিকাতে। আফ্রিকাতে শো হচ্ছে, আর বাবা সবসময় বলতেন যে আমি যখন নাচ করি, বাবাকে কখনো পুজো করতে বা এই করতে কখনো দেখিনি। ঠিক একটা সময় মা আর বাবার গ্রিন রুমে কয়েকটা নিজস্ব ব্যাপার ছিল। যেমন আহ, বাবা যখন ওই ইন্দ্র আর কার্তিকের পোশাকটা পরতেন, মা সবসময় আহ, ওই পায়ের এখানে একটা বোতাম থাকতো, সেই বোতামটা মা লাগিয়ে দিতেন। মা লাগিয়ে দিয়ে বাবার পায়ে, দুটো পায়ে চুমো দিতেন, দুটো চুমো দিয়ে বাবা, মা প্রণাম করতেন বাবাকে। এটা সব সময় আমরা দেখে এসেছি। আর বাবার কাছে এই নাচগুলো বাবা সবসময় বলেছেন যে আমি যখন নাচি তখন আমি ঈশ্বরের কাছে থাকি, তো এরকম। তো ওটাই বাবার কাছে পুজো ছিল। এবং নাচের আগে একটু চুপ করে, একদম একটা চুপ করে দাঁড়িয়ে থাকতেন, করে তারপরে স্টেজে উঠতেন। তো একবার তার আগে বাবা গ্রিন রুমে, মা আর বাবা গ্রিন রুমে আমাকে, এটা আফ্রিকার কথা বলছি, আফ্রিকাতে আমাকে একটা টেবিলের ওপর বাবার সমস্ত জিনিস সেখানে রাখা, হ্যাঁ, আর মা সমস্ত বাবার পরপর যেরকম ভাবে নাচগুলো যাবে সেই রকম ভাবে সাজানো থাকতো, যাতে বাবার কোনো অসুবিধা না হয়, ঠিক এসে ঠিক সেইগুলোকে সেইভাবে পড়বেন। এবার আমাকে, আমার ঘুম পেয়ে গেছিল, আমাকে সেইটার মধ্যে একটু জায়গা করে আমাদের কস্টিউমের ট্রে থাকতো, এরকম উঁচু উঁচু এরকম ট্রে থাকতো, সেইগুলো বড় বড় ট্রাঙ্কের মধ্যে চলে যেত। তো আমাকে ওই রকম একটা ট্রের মধ্যে আমাকে শুতে শোয়ানো হয়েছে। তো শোয়ানো হয়েছে, আর এদিকে মাথায় ঘাগরা, এরম ভাবে পুটলি করে ঘাগরার ওপর মাথা দিয়ে আমি শুয়েছি।
এবার দেখছি বাবার ঘুঙুর টুঙুর সব সাজানো আছে, বাবা চুল আঁচড়াচ্ছেন। আমার এখনো, তখন আমার বয়স হচ্ছে 3 বছর। হ্যাঁ, আমার এখনো সেই গ্রিন রুমটা মনে আছে। কোথায় আয়না, কোথায় আমি শুয়ে আছি, কোথায় বাবা দাঁড়িয়ে আছেন, পুরো গ্রিন রুমটা আমার পুরো চোখের সামনে এখনো আছে। বাবা আঁচড়াচ্ছেন, চুল আঁচড়াচ্ছেন, আমি আস্তে আস্তে বাবার ঘুঙুরটাকে, পায়ের ঘুঙুরটাকে পা দিয়ে এরম ঠেলতে 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 ফেলে দিয়েছি। বাবা ঘুমের মধ্যে? না না, ও জি। জেগে আছি, আমি দেখছি বাবা চুল আঁচড়াচ্ছেন। বাবা আমার দিকে তাকিয়ে বললেন, ইচ্ছে করে করলি? আমি বললাম হ্যাঁ। বাবা কিচ্ছু বলেননি, চুল আঁচড়াচ্ছে। আমার মজা লেগেছে। এবার আম এটা ছিল, আমলেটটা ছিল, সেইটাকে এবার আমি পা দিয়ে আবার ঠেলতে 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 সেইটা ফেলেছি। এবার উঠে বসে, হ্যাঁ, সেইটা ফেলেছি। এবার বাবা বললেন, ইচ্ছে করে ফেললি? আমি বললাম হ্যাঁ। কিচ্ছু বলেননি। আবার চুল আঁচড়ে যাচ্ছেন। এবার ইন্দ্রর হেডরেস্টটা, সাহসটা ক্রমে বাড়ছে। এবার সেইটাকে এরম এরম পা দিয়ে ঠেলতে 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 পা দিয়ে ফেলেছি। আর সেটার পেছনে একটা চাকতি লাগানো থাকতো, সেটাও খুলে গেছে। বাবা বললেন, ইচ্ছে করে করলি? আমি বললাম, হ্যাঁ বলতে কোথা থেকে একটা চড় এসে আমার গালে পড়লো। আমি না, বাবা কোনোদিন আমাকে মারবেন এটা আমার মানে, এটা আমার স্বপ্নের বাইরে। এটা আমি ভাবতে পারি না যে বাবা আমাকে এত ভালোবাসে, সেই বাবা আমাকে এরকম, আমি না পুরো এরকম ভাবে না, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না, আমি না মানে পুরো দমটা না আটকে গেছে। মা আমাকে, আর বাবার যাতে মেয়ে, আমি বলছি দেখো, দেখ 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 গায়ে, বাবা মা আমাকে মুখ চেপে ধরে বাইরে নিয়ে গিয়ে একটা ট্রাঙ্কের উপর বসে আমাকে চেপে ধরেছে, আমি যেন না কাঁদি। কারণ বাবার যে কতটা মন খারাপ হয়ে যাবে ওইটাতে, মানে নাচের আগে এরকম একটা ব্যাপার। ওই প্রথম আর ওই শেষ বাবা একদম প্রমিস করেছিলেন, ওই স্বীকার করা যেরকম বন্ধ করেছিলেন যে কোনোদিন আর মমকে আর কোনোদিন এই করবো না। তো এরকম এত মানে কি ছোটবেলা থেকে মিথ্যে কথা বলবে না, এবং সত্যি কথা বললে কখনো ভীষণ সুন্দরভাবে জিজ্ঞেস করতেন যে এটা এটা তুমি করেছো। সব সময় চাইতেন যে আমি সত্যি কথাটা বলি, এবং সত্যি কথা বললে সেটাকে বুঝিয়ে দিতেন যে এটা আর করো না, এই ভুলটা আর করো না, আর কখনো করবে না, করবে না তো না। আর সেটা না একদম গেঁথে যেত। আর যেহেতু বকতেন না, যখন বাবা ঘুমোতে যেতেন, আমার ভীষণ গলা জোরে ছিল, তো বলতেন কি, তুমি সারাক্ষণ চিৎকার করো, আমার কিছু হবে না। কিন্তু হঠাৎ হঠাৎ আমি চিৎকার করতাম, মানে ক্যাক করে চিৎকার করে উঠলে বাবার ভয় পেতেন, মানে না, মানে ভাবতেন কোথাও পড়ে গেলাম বা কিছু হলো, কি কিছু হয়েছে। তো আর বাবা যদি খুব কিছুর একটা মানে ডিস্টার্ব হচ্ছেন বা কিছু, এতটুকু আওয়াজ করতেন, ব্যাস, আমাকে আর কিছু বলতে হতো না। কিন্তু মানে ওইটুকুতেই কাজ হয়ে যেত। আর এরম মানে বাবার বিষয়ে না বলতে আরম্ভ করলে মানে আমার শেষ হবে না। শেষ হবে না। মানে প্রত্যেক দিন কি অদ্ভুত করতেন। খাবার খেয়ে, আচ্ছা, আমাদের আমাদের একটা বেড়াল ছিল, বেড়ালকে বাবা মানে যত জন্তু জানোয়ার পুষেছিলেন তার মধ্যে বাঘ ছিল, তার মধ্যে সাপ ছিল, তার মধ্যে বাঁদর ছিল, তার মধ্যে বেজি ছিল, হ্যাঁ, কুকুর তো মানে অ্যালসেশিয়ান, তার নামই রেখেছিলেন মানসী, কারণ সে এত মানুষের মতো কথা বুঝতো। তো এরকম, তো
অদ্ভুতভাবে তাদেরকে ট্রেন করতেন, মানে ভাবা যায় না। বাবা ওই যে বেড়াল ছিল তাকে বাবা 1 ঘন্টা বারান্দায় হাঁটতেন রোজ রাত্রে। ওই বেড়াল ল্যাজটাকে একদম ঠিক 90 ডিগ্রি উঁচু করে সে বাবার পায়ে পায়ে যতক্ষণ বাবা হাঁটবেন বা ও বাবার সঙ্গে ওই হাঁটতো। তারপরে বাবা খেতে বসে বেড়ালকে মাছ বেছে, হ্যাঁ, আর মা সবসময় বলতেন যে মানুষের গলায় কাঁটা বিঁধলে বেড়ালের পায়ে ধরে, যে বেড়াল কাঁটা খেতে ভালোবাসে বলে। আর বাবা মাকে আপনি বলতেন, বাবা না, মা বাবাকে আপনি বলে সম্বোধন করতেন, আর বাবা মাকে তুই তুই বলতেন। কারণ ছোটবেলা থেকে মানে ওদের আলাপ তো, তো সেই এইটা থেকে গেছিল। তো মা বলছেন যে ও যে কি কষ্ট পায়, আপনি সমস্ত কাঁটাগুলোকে ওকে বেছে খেতে দিচ্ছেন। আর সেটাও দেখার মতো, একটা খবরের কাগজ এরম স্কোয়ার করে ঠিক কেটে একদম যেন ধার এদিক ওদিক না হয়, তার মধ্যে সুন্দর করে ভাতটাকে মেখে তার মধ্যে সুন্দর করে সাজিয়ে কাঁটা বেছে সেইটাকে নিয়ে নিজে দিয়ে আসতেন কি সুন্দর। ওকে খেতে। কিন্তু বাবার প্রত্যেকটা জন্তু জানোয়ার প্রত্যেকটার অপমৃত্যু হয়েছিল বলে, প্রত্যেকটার মানে ভীষণ ট্র্যাজিক ডেথ প্রত্যেকের, মানে বাঘ থেকে আরম্ভ করে, বাঘটা বাবা সাইকেলে করে যেতেন, বাঘটা বাবার সঙ্গে লাফাতে লাফাতে সাইকেলে একটা চেন দিয়ে বাবা ওকে নিয়ে নিয়ে যেতেন। তো তারপরে বাবা যখন বিদেশে গেলেন তখন ঝাড়বাড়ির যে মহারাজা তার ওখানে একটা জু মতো ছিল, তো সেখানে দিয়ে গেলেন বাবা। এবার যে খাবার দিত বাঘকে, সে ওই খাঁচার ওপর বসে পা দোলাচ্ছিল। আর ওই বেড়ালদের যেরকম অভ্যেস হয় না, কিছু নড়তে দেখলে ওরা থাবা মারে, ও একদম খেলার ছলে থাবা মেরেছিল, আর ওর পুরো গোড়ালিটা খুলে বেরিয়ে গেছিল ওখান থেকে। তো ওরা ওকে গুলি করে মেরে দিল। বাবা কতদিন বাবা ঘুমোতে পারেননি, খেতে পারেননি, যে এত প্রিয় ছিল বাবার কাছে ওই বাঘ। তারপরে বাবার সাপটা যে ছিল, তাকে বিদেশি ভদ্রমহিলা, সে ভাবলো সাপটার ভীষণ কষ্ট হবে শীতেতে, তো সাপটা একটা টিনের বাক্সতে থাকতো, তাতে ফুটো করা ছিল, ফুটো ফুটো করা ছিল, ওর মধ্যে বাবা ওকে রেখে দিতেন। ওই বিদেশি ভদ্রমহিলা মানে ঘরটার এই করতে আসতেন, তিনি ভাবলেন ওর ঠান্ডায় যদি কষ্ট হয়, ওকে হিটারের পাশে একদম রেখে দিল, আর টিনের বাক্সটা পুরো গরম হয়ে সাপটা ওখানে মারা গেল। বেজি যে ওকে খাবার দিত সেই সিঁড়ি দিয়ে নামছিল, আর বেজিটা পায়ের মধ্যে এরম যেতে যেতে ওরই পায়ে চাপা পড়লো। তো বাবা একদম প্রমিস করেছিলেন যে বাবা আর কিছু পুষবেন না, ওই কুকুর অবধি লাস্ট পুষেছেন, তারপরে আর পুষবেন না। সেইখানে বাবা আমাদের দাদা একটি কুকুরকে তারপরে মানে নিয়ে এলেন, তাকে পোষ মানানো হলো, কিন্তু সে 42 জনকে কামড়েছিল। হ্যাঁ, সে পোষ মানলো না। একমাত্র বাবা কামড় খাননি, আমি কামড় খাইনি, আর দাদা কামড় খাইনি, আমরা 3জন কামড় খাইনি, মাও পর্যন্ত কামড় খেয়েছেন। তো সেখানে বাবা একদিন বাবা ওকে বাবার ঘরে আমরা ছোটবেলায় ভীষণ সাধারণভাবে মানুষ হয়েছি, ভীষণ সাধারণভাবে, মানে কতটা সাধারণভাবে সেটা কেউ বিশ্বাস করবে না। এখন যদি বলি তাহলে ভাববে আমরা গল্প বলছি, আমি গল্প বলছি। কারণ আমরা বাবা মা সবসময় মানে বাইরে বাইরে ঘুরেছেন, তো আমাদের বাড়িতে চেয়ার টেবিলও ছিল না। মানে যখন কেউ আসতেন ওই বাইরে কয়েকটা চেয়ার রাখা থাকতো, সেইটাতে বসাতো, আর আমরা সবাই মাটিতে বসে খেতাম। মাটিটা মেঝেটাকে ভালো করে পরিষ্কার করে আমরা মাটিতে, আর বাবা বসতেন এরকম পাটাকে ক্রস করতেন, সোজা বসতেন, আবার মাটিতে হাত না দিয়ে সোজা উঠতেন। মানে মানে ভাবা যায় না কি কি সাংঘাতিক এ ছিল, মানে কন্ট্রোল। কন্ট্রোল। তো ওই রকম আমাদের
প্রথম মেনন বলে, মেনন দা আমরা বলতাম, মাদ্রাস থেকে একজন আমাদের কাজের একজনকে আনা হলো। সে প্রথম বাজারে টাকা জমিয়ে জমিয়ে সে আমাদের বাড়িতে চেয়ার টেবিল কিনলো। এই আমাদের বাড়িতে চেয়ার টেবিল এলো। আমাদের ওই রকমভাবে বাড়িতে মাটিতে বসে খাওয়ার অভ্যেস ছিল। আর তো এই যে কুকুরকে বলছিলাম, সে বেটি তার নাম ছিল, সে মোটেও বেটি ছিল না। সে 42 জনকে কামড়েছে। আর আমাদের একটা ঘরে এসি ছিল, যখন খুব গরম হলো বাবার ঘরটাতে এসি ছিল, তো আমরা সবাই ওই ঘরে গিয়ে আমরা শুতাম। আর বেটি ভীষণ এসিতে থাকতে ভালোবাসতো। সে কী করতো, ওখানে দুপাল্লার দরজা, এবার দরজাটাকে খচখচ খচখচ করতো, বাবাকে উঠে দরজা খুলতে হতো, সে দরজা খুলে ঢুকতো, এবার বাবাকে আবার বন্ধ করতে হতো, নালে এসি বেরিয়ে যাবে। তো বাবা বললেন যে না, ওকে তো শেখাতে হবে। কী করলেন, বাবা ওকে দরজা খোলাটা শেখালেন। সে হাত দিয়ে এরম ঠেলে এরম লাফিয়ে দরজা খুলতে পারতেন। এবার বন্ধ করবে কে? এবার বাবা ওকে বন্ধ করা শেখালেন। হ্যাঁ, ওই ওই ও ও কিন্তু কোনো টয়লেট ট্রেনিং ওর হলো না জীবনে, কিন্তু বাবা ওকে এইটা শেখালেন, একটা পার্ট বন্ধ করতে করতে আবার আরেকটা গিয়ে আরেকটা পার্ট বন্ধ করতে, যাতে ঠিক ঠিক পড়ে, কোনটা আগে কোনটা পড়ে। এবার এটা শিখলো। এবার যখন বেরোবে তখন আবার খচখচ খচখচ করতো। এবার খুলবে কি করে দরজা, এই দিক থেকে তো একদিকে বন্ধ। এবার বাবা কি করলেন, একটা বল মতো বানিয়ে সেটাকে দড়ি দিয়ে ওই আংটার সঙ্গে লাগিয়ে দিলেন। এবার ওকে শেখালেন মুখ দিয়ে টেনে ওটাকে কি করে খুলবে। সে ওটাকে মুখ দিয়ে টেনে খুলত, খুলে আবার ওই দিকেও লাগিয়ে দেওয়া হতো, ও মুখ দিয়ে টেনে আবার বন্ধ করে যেত। এইরকম ধৈর্য ছিল, অসাধারণ ধৈর্য। এবং ওই নাচের ব্যাপারেও সেই রকম ধৈর্য, সেই রকম যে কিসের কিসের, বাবা সব সময় আমাকে বলতেন যে ভগবান একটা শরীর দিয়েছে, মাথা দিয়েছে, ঘাড়ের মুভমেন্ট দিয়েছে, কোমর দিয়েছে, হাত দিয়েছে, হাতে 10টা আঙুল দিয়েছে, পা দিয়েছে, কত রকম, এবং একটা বুদ্ধি দিয়েছে। বাবার নাচের মেন জিনিস ছিল বডি, মাইন্ড অ্যান্ড সোল। এই তিনটে জিনিস ছাড়া নাচ হবে না। একটা শরীর চাই, একটা মন মাথা চাই, এবং প্রাণটা চাই। তো বাবার নাচের মেন জিনিস হচ্ছে এই তিনটে জিনিস, এই তিনটের কোঅর্ডিনেশন। এবং সব সময় বলতেন যে আমি যা করে গেছি সেটাই করে যাবি না, নতুন কর, নতুন ভাব, নতুন চিন্তা কর। ভগবান একটা শরীর দিয়েছে, তাকে কত রকমভাবে করা যায়, সব কিছুর মধ্যে নাচ আছে। একটা ফ্যান চলছে, সেটার মধ্যেও নাচ আছে, সব কিছুর মধ্যে রিদম আছে। বালতিতে জল পড়ছে, সেটার মধ্যে একটা রিদম আছে, সেটা থেকে ক্রিয়েট করার চেষ্টা কর। গাছ নড়ছে, সেটার থেকে চিন্তা মানে বার করার চেষ্টা কর, কীরমভাবে নড়ছে, কোন গাছ কীরমভাবে নড়ে। তো সব কিছুর মধ্যে নাচ আছে, তৈরি কর, আরও তৈরি কর। কিন্তু মনে রাখবি আমরা ভারতীয়, আমরা ভারতীয়। হ্যাঁ, সারা পৃথিবীর ভালো জিনিসটাকে নেওয়ার চেষ্টা কর, কিন্তু সেটাকে নিয়ে নিয়ে সেরমভাবেই সেটাকে মানে এক্সিকিউট করবি না, পরিবেশন করবি না, সেটাকে নিজের মতন করে নে। একটা মানে আমিও যেটা আমার স্কুলের বাচ্চাদের বলি, যে কারুর বাড়িতে একটা কোনো জিনিস পছন্দ হলো, আমি সেটাকে তুলে নিয়ে আমার নিজের বাড়িতে রাখলাম, সেটা তো চুরি করা হলো। যে তুমি একটা জিনিস ভাল লাগলো, সেটাকে চুরি করে আনলে, তোমার বাড়িটাকে সুন্দর করলে, এটা ঠিক নয়। তোমার ভালো লাগলো, তুমি নিজে গিয়ে সেটাকে বানাবার চেষ্টা করো, অন্যভাবে দেখো আরও কী কীভাবে সেই রকম বানাতে পারো।
নিজে চেষ্টা করো, নিজে করো, সেটাকে অন্য রকম রূপ দাও। তো বাবার নাচ ছিল ওই রকম, যে কিছুর থেকে আমরা ইন্সপায়ার্ড হই, কিন্তু সেটাকে অন্যভাবে পেশ করো। মনে রেখো তুমি ভারতীয়। বুঝতে পারছেন তো, আমরা ব্যক্তিগত যে গল্প করছিলাম, পার্সোনাল যে সুন্দর, এত সুন্দর গল্প, মানে কখনো কান্না পেয়ে যাচ্ছে, কখনো মজা লাগছে, তার থেকে আমরা আস্তে আস্তে নাচে ঢুকে গেছি। এগুলোই শুনতে চাই যে উনি কী ঠিক বলতেন, যে উদয়শঙ্কর নৃত্যধারা কেন সারা পৃথিবীর সমস্ত মানুষ এই নৃত্যধারা দেখে মুগ্ধ হতেন। তার তো একটা কারণ আছে, তার তো একটা ভিত আছে। সেই ভিতটা কোথায় লুকিয়ে আছে? আমার মনে হয় ওনার থেকে ভালো আমাদেরকে আর কেউ বোঝাতে পারবেন না। না, না। শুনি, শুনতে থাকি। বাবা সব সময় যেটা বলতেন যে আহ, নাচটা, এই উদয়শঙ্কর স্টাইলটা, আমি আমার নাচ, আমার বাবার নাচকে আমাকে বুঝতে শিখিয়েছেন আমার মা। মানে মা এমনভাবে, কোথায় একজন গ্রামের মেয়ে যার নাচের কোনো ব্যাপার, মানে কেউ ধারে কাছে নেই নাচের, তিনি কিভাবে এই নাচে, মানে আমি না সত্যি বলছি যে আমার বাবা আর মাকে, আমি জানি না, এটা আমার ছোটবেলার থেকে হয়তো কল্পনা সিনেমা দেখে এবং ওদের নাচ স্টেজে যেরম দেখেছি, এটা সবাই ভীষণ বোকা বোকা বলবেন আমার এই কথাগুলো, কিন্তু এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি বলে বলছি। শিব আর পার্বতী এই যখন মন্দিরের, মানে যখন অজন্তা, এলোরা, এই সব, মানে এলোরা কেভে, যখন এলিফ্যান্টা কেভে যখন এই শিব পার্বতী দেখি, আমার না কোথায় আমার বাবা মা ছাড়া আমি কাউকে দেখতে পাই না। এবং বাবা কি অদ্ভুতভাবে আলমোড়া, আমরা কখনো ভাববো, আমার নিজের বাড়িটা ছেড়ে অন্য কোথাও একটা স্কুলের ব্রাঞ্চ করব ভাবলেই আমার ভয় লাগতে শুরু করে, যে হবে তো, স্টুডেন্ট হবে তো ওখানে, ছাত্রছাত্রী আসবে তো। কোথায় আলমোড়ার মতো একটা রিমোট জায়গায়, সেখানে কি ব্যাকড্রপটা হচ্ছে পুরো পাহাড়, বরফে ঢাকা পাহাড়, হ্যাঁ, হিমালয়ের ওই ব্যাকড্রপে, আর সেইখানে উনি সেন্টার বানালেন। কোথা থেকে, কোথা থেকে মা বাবার জীবনে এলেন, মানে 11 বছর বয়সে কোথা থেকে বাবা মার এই জীবনটা কোথা থেকে শুরু হলো। একজন গ্রামের মেয়ে, একজন উদয়পুরে জন্ম, তাদের গিয়ে দেখা হলো প্যারিসে। এগুলো মনে হয় না যে কেউ একটা ছক করে রেখেছে, করিয়ে দিয়েছেন। একদম করে রেখেছেন। এবং সেইখানে ওই, ওইটার পর থেকে মানে এই বাবা মার জীবনটা যেভাবে হয়েছে, এবং মা ছোটবেলা থেকে এই বাবার নাচ দেখে দেখে, তখন আমাকে যখন মানে মা যখন বোঝাতে আরম্ভ করলেন, এবং সব সময় আমি যদি কোনো নাচ, আমাদের গ্রুপের কোনো নাচ বানিয়ে, আমি হয়তো একটা কোনো মুভমেন্ট দেওয়া হলো, কোনো মুভমেন্ট নতুন বানিয়ে মাকে দেখালাম, মা বললেন হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো, কিন্তু বাবার স্টাইল হয়নি। এবার আমি না ভাবতে বসতাম, কেন মা বলছেন এরকম, কেন বলছেন বাবার স্টাইল হয়নি। আবার হয়তো আমাদের মেয়েদের কোনো একটা নাচ দেখালাম, খুব ভালো, ভীষণ ভালো শিখেছে এরা, খুব ভালো করছে, কিন্তু ঠিক তোর বাবার স্টাইল হয়নি। এইটা নিয়ে না আমার মার ওপর অভিমান হয়ে যেত। আমি না কিছুতেই বুঝতে পারতাম না কি জিনিসটা মা বলছেন, কেন বাবার স্টাইল হচ্ছে না। ধীরে ধীরে এখন এই বয়সে এসে এখন বুঝতে পারছি যে কি জিনিসটা মা বলতেন, যে বাবার স্টাইলটা কি। এটা হচ্ছে নাচটা আর জীবনটা একদম একটা প্যারালাল এরম লাইনে চলেছে। যা আমার জীবনে আমি যা
আমার ভালো মন্দ যা কিছু পুরো সেই জিনিসটা আমার নাচের মধ্যেও ঠিক সেই জিনিসটাই আমার আছে। আমি এখন এক এক দিন ক্লাস নিতে গিয়ে হয়তো একটি বাচ্চা, তাদেরকে আমি বলি যে তুমি নিজে বলো তো তোমার নাচের কোন জায়গাটা তোমার ভাল লাগছে না, তুমি বলো, আমরা সবাই বসে দেখছি। ও ঠিক বলে এই জায়গাটা অতটা ভালো হয়নি। আমি তখন বলি যে তুমি যদি বুঝতে পারছো ওই জায়গাটা ভালো হয়নি তাহলে করলে কেন? যেটা আমরা নিজের জীবনে বলি না, তুমি যদি জানো যে এটা তুমি ঠিক করলে না তাহলে করলে কেন? জীবন আর উদয়শঙ্কর স্টাইল একদম হাতে হাত মিলিয়ে চলে, কাউকে ছেড়ে কেউ না। মানে এই নাচটা যে কত কিছু শেখায়, জীবনের কত কিছু শেখায়। প্রথমত ইগো জিনিসটাকে তোমায় ছাড়তে হবে। ইগোটা, প্রত্যেকের মধ্যে ভালো জিনিস আছে সেইটাকে নেওয়ার চেষ্টা করতো। প্রত্যেকের মধ্যে তোমার নিজের মধ্যে কত খারাপ জিনিস আছে সেইটা, নিজেকে ক্রিটিসাইজ করো। আমাদের নাচের স্কুলের যেটা মেন জিনিস হচ্ছে নিজেকে ক্রিটিসাইজ করো। তুই তো দেখেছিস, তুই তুই জানিস যে যখন সবাইকে নাচতে বলা হতো, কার মুভমেন্টটা ভালো লাগছে, কেন ভালো লাগছে, এই চোখটা তৈরি করা, এই বুদ্ধিটা তৈরি করা যে কেন ভালো লাগছে, কিসের জন্য ভালো লাগছে, আর যদি খারাপ লাগে কেন খারাপ লাগছে, কিসের জন্য খারাপ লাগছে, সেগুলো বলো। এবং তোমাকেও সেটা শুনতে হবে, তোমাকেও সেটা ভালোভাবে নিতে হবে। নেওয়ার মানে কি মনটা নেওয়ার তৈরি কর- নেওয়ার মনটা তোমাকে তৈরি করতে হবে যে হ্যাঁ, ওই বিশ্বাসটা, এই যে মানুষের ওপর মানুষের বিশ্বাসটা আনতে হবে যে সে আমার ভালোর জন্য বলছে, সে আমাকে ক্রিটিসাইজ করার জন্য বলছে না, সে আমার ভালো চায় বলে বলছে। এই যে মানুষের প্রতি মানুষের বিশ্বাসটাকে বাড়ানো। সুতরাং এটা শুধু একটা নাচ নয়, নাচের স্টাইল নয়, এটা হচ্ছে জীবনবোধ, এটা হচ্ছে একটা ফিলসফি। উদয়শঙ্কর ডান্স স্টাইলটা ইজ নট আ ডান্স স্টাইল, ইটস আ ফিলসফি অফ লাইফ। সুতরাং এটা যে কত গভীর, কত গভীর, এই বয়সে এসে আমি এখন ধীরে 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 ধীরে, আমি বলবো না এখনো আমি আমার অতটাও জ্ঞান হয়েছে, ঠিক বলবো আমাদের ধর্মটাও যেরকম, যে কোনো ধর্ম, যে কোনো ধর্মর যেরকম এক একটা স্তর আছে, সেইটা দিয়ে 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 তোমাকে আরো রিফাইন্ড হতে হবে, আরো রিফাইন্ড হতে হবে, আরো রিফাইন্ড হতে 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 একটা জায়গায় গিয়ে তখন তুমি রামকৃষ্ণদেব হতে পারো, তুমি বিবেকানন্দ হতে পারো, তুমি যত মহারিষি, যত সবাইকে দেখছি, তাদের জায়গায় পৌঁছতে গেলে তোমাকে একটা এর ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেতে হবে। এই যে এই ডান্স স্টাইলটাও হচ্ছে সেই রকম একটা জিনিস। সেটা আমি একটা নাচ তৈরি করলাম, আমি একটা সুন্দর নাচলাম না, তার মধ্যে থেকে মানুষ কি পাচ্ছে, কি শিখছে, এবং সেটা বুঝতে পারছে বুঝতে কিনা। পারছে কিনা, সেইটা হচ্ছে সব। আমি একটা বিরাট ভারী সাবজেক্ট তৈরি করলাম, সেই সাবজেক্টটাকে আরো ভারী করে আমি লোকের কাছে পেশ করলাম, আরো কঠিন মানে জেস্টার দিয়ে, যেটাতে মানে কোথাও একটা তখন কোরিওগ্রাফারের একটা দম্ভ প্রকাশ পায়, যেটা বাবা কোনো দিন পছন্দ করেননি। যে তোমার মাথাটা তুমি তোমার নিজের প্রতি বিশ্বাস রাখো যে আমি এটা, এটা আমার মধ্যে দিয়েছেন, এটা আমি পারবো। এবার তুমি খুব হাম্বল ওয়েতে সেটা মানুষের কাছে নৈবেদ্যর মতো সেটা মানুষের কাছে পেশ করো। এ নয় যে আমি দিলাম, দেখো আমি কি দিলাম, দেখো তুমি আমার ভাষা বুঝতে পারো কিনা, এটা নয়। যে আমি একটা হয়তো সহজ জিনিসকে এত কঠিনভাবে সেটাকে বললাম যে মানুষের মাথার উপর দিয়ে চলে গেল। বেশিরভাগ মডার্ন ডান্স আমরা যা দেখি আজকে, মডার্ন ডান্স দেখতে গেলে মানে ওই না বোঝার আনন্দ,
মানে আমি না বুঝতে পারি না এটাতে কি লাভ হচ্ছে, কার লাভ হচ্ছে, কে লাভবান হচ্ছে। শুধু হচ্ছে যে কোরিওগ্রাফার তার দম্ভটা প্রকাশ করা, যে আমি যে ভাষায় কথা বলি, তোমাকে আমার ভাষা বুঝতে গেলে তোমাকে আমার স্তরে আসতে হবে, তোমাকে ওই জায়গায় নিজেকে তুলতে হবে, তাহলে তুমি আমার ভাষা বুঝবে। তাহলে রামকৃষ্ণদেব এত সহজে কথা বলতেন না, এত সহজ ভাষায় কথা বলতেন না। আজকে প্রত্যেক যত যোগীরা, যত এরা কথা বলেছেন, কি সহজ ভাষায় কত কঠিন জিনিসকে কত সহজভাবে মানুষের মধ্যে পৌঁছে দিয়েছে। তার জন্য তাদের অহংটা প্রকাশ পায়নি। তারা উনি সবসময় বলতেন যে সমস্ত দর্শক যাতে সব দর্শক যদি বোঝেন। মানে একজন নাচের বোদ্ধা যতটা বুঝতে পারবেন, সাধারণ যতটা এনজয় করবেন, একজন যদি কারখানা শ্রমিক হয় বা একজন গ্রাম্য মানুষ হয়, একটি বাচ্চাও যদি থাকে। অডিটোরিয়ামে থাকে, সেও সমানভাবে সেটাকে উপভোগ করবে, কিছু একটা খোরাক সে পাবে নিজের জন্য। যে এইটা, এবং আমরা এখন যত নাচ দেখি, আমরা নাচের সঙ্গে মানে গানের সঙ্গে নাচ তৈরি করি। গানটা আমাদের অনেক হেল্প করে নাচটাকে বুঝিয়ে দিতে। বাবার কিন্তু বেশিরভাগ ছিল মিউজিকের ওপর, কিন্তু যাতে প্রত্যেক লোক বুঝতে পারেন যে বাবা কি বলতে চেয়েছেন। নাহলে আমি তাদেরকে আনবো কি করে আমার কাছে? আমি যদি তাদের ভাষায় কথাটা না বলি, তারা বুঝবেন কি করে? যাতে সব মানুষের সহজবোধ্য হয়, কিন্তু তাই বলে আমার জিনিস মানটাকে আমি নিচু করব না। আমি কিন্তু পরিবেশনের আমার ধরনটা। আমার আমার যেটা আমার দেওয়ার, এমন ভাবে সেটাকে চিপ ভাবে আমি করব না, চটকদার জিনিস করব না, যে লোকে হাততালি দেবে চটকদার জিনিস। এখন নাচটা যেটা অ্যাক্রোব্যাটিক নাচ হয়ে গেছে, মানে জিমন্যাসিয়ামে গিয়ে গিয়ে আমরা যে 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 যেটা জিনিসগুলো দেখি, সেইগুলো জিমন্যাস্টিক্স দেখছি, নাচ থাকছে না। বাবা সেইটা কখনো ছিল না, কিন্তু সেটা করা যে কত কঠিন। ছোট ছোট জিনিস, যেটা হচ্ছে ফিলিং, ভেতর থেকে বার ছোট জিনিস, সেটা যখন ছোট জিনিসটা 20 জন একসঙ্গে করছে, সেটা ওইখানে পৌঁছে যায়। সেটার জন্য বড় বড় কিছু করতে হবে না, বিশাল কসরত করতে হবে না। হ্যাঁ, তার সঙ্গে তোমার যদি ফিজিক্যাল সেই ক্যাপাবিলিটি থাকে, এ করে, কিন্তু নাচ হচ্ছে নাচ, যেটা দৃষ্টিনন্দন হবে, যেটা যেটা লোকের ভালো লাগবে, যেটা লোকে বুঝতে পারবে, অথচ মানুষকে এলিভেট করবে, ওঠাবে, মানুষকে আরো নিচে নামিয়ে দেবে না। মানুষ তার থেকে কিছু পাবে, মানুষ তার প্রাপ্তি থেকে হবে। পাবে। মানুষ হল থেকে বেরিয়ে জিনিসটা ভুলে যাবে না, তার সে বাড়িতে গিয়েও যাতে সেইটা কিছু নিয়ে নিয়ে সে চিন্তা, বাড়ি ফিরবে। সে বাড়ি যাবে কিছু নিয়ে। এবং তার মধ্যে অভিনয় একটা বিরাট ব্যাপার, যে অভিনয়টা বাবা, আমার অভিনয়ের শিক্ষা আমার বাবা, আমার নাচের শিক্ষা আমার মা। সুতরাং এই দুজনকে আমি বলবো, এই শিব পার্বতী আমার কাছে। আমি না একটা পাতি যদি একটা ক্যালেন্ডারের ছবিও দেখি, আমি কোথায় যেন আমার বাবা মাকে দেখি। আমার কাছে আমার বাবা মা তাই আমার শিব আর পার্বতী।